প্রথমেই দেখে নেব 30টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন ফোন ব্যবহার করেন জানলে অবাক হয়ে যাবেন। নন্দীগ্রামকে ছাপিয়ে চর্চায় ভবানীপুর, 7 দিনের ট্রেন্ডে শীর্ষে শুভেন্দু, ঠিক পেছনেই মমতা, এআই সমীক্ষা। এরপর হামলা হবে কলকাতায়, ভারতকে সতর্ক করে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের, চাপ বৃদ্ধির কৌশল। ভোটে আর ভয় নেই, নাম বাদ নিয়েও বড় স্বস্তির বার্তা সিইওর। কি বললেন মনোজ কুমার? কার দখলে বাংলার মসনদ, ভাগ্য নির্ধারণ করবে যে 5টি হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র। বাংলা থেকে ভয়ে পালাবে, নির্বাচনের পর এদের পাপের হিসাব করা হবে। কোচবিহারের সভা থেকে আক্রমণ মোদির। মোট 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের তালসারি থানায়। তারা কে? অভিযোগ জানাতে দেরি কেন, ব্যাখ্যা দিলেন প্রিয়াঙ্কা। বকেয়া ডিএ কবে ঢুকবে অ্যাকাউন্টে, বড় আপডেটের ইঙ্গিত নবান্নের, চূড়ান্ত সিদ্ধান্তে নজর কর্মীদের। ট্রাইব্যুনালের প্রথম রায়ে চমক, ফারাক্কার কংগ্রেস প্রার্থীর নাম ফেরাতে নির্দেশ শিবগানম বেঞ্চের। টুকু আছে লক্ষ্মীর ভাণ্ডারে, নিয়ে নেবে। কাদের সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের লড়াই, আমডাঙ্গায় তৃণমূলের কাশেমের সামনে নওশাদ ফ্যাক্টর, দুর্গ বাঁচাতে পারবে ঘাসফুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। প্রধানমন্ত্রী মোদীর বেশ সাদামাটা বেশভূষা রয়েছে এবং তাকে নিয়ে নানান গল্প ভাইরাল হতে থাকে। কিন্তু আপনি কি জানেন প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি কোন ফোন ব্যবহার করেন? প্রধানমন্ত্রী মোদীর বেশ সাদামাটা বেশভূষা রয়েছে এবং তাকে নিয়ে নানান গল্প ভাইরাল হতে থাকে। কিন্তু আপনি কি জানেন প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি কোন ফোন ব্যবহার করেন? নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু তার ভাষা এবং জীবনযাপনে এক অত্যন্ত সাদামাটা শৈলীর প্রতিফলন ঘটে। তিনি জাঁকজমক, বিলাসিতা বা আড়ম্বর এড়িয়ে চলেন। প্রধানমন্ত্রীর খাদ্যাভ্যাসও খুব সাদামাটা। তাই মানুষের মনে প্রায় প্রশ্ন জাগে, প্রধানমন্ত্রী মোদী কোন ফোন ব্যবহার করেন? আপনার মনেও যদি এই প্রশ্ন থাকে তবে আজ আমরা তার উত্তর দেব। সবাই জানে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের অন্যতম ব্যস্ততম নেতাদের একজন। ফলস্বরূপ তার ফোন নিয়ে প্রায়ই আলোচনা হয়। মানুষ প্রায়ই জিজ্ঞাসা করে মোদী কি আইফোন ব্যবহার করেন নাকি কোনো বিশেষ ভারতীয় ফোন। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় যে প্রধানমন্ত্রী মোদী 2 ধরনের ফোন ব্যবহার করেন। নিরাপত্তার কারণে তিনি একটি RX ফোন ব্যবহার করেন। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এই ফোনটি কোথা থেকে আসে। আসলে এই ফোনটি ভারত সরকারের CDOT দ্বারা নির্মিত। এটি সামরিক স্তরের এনক্রিপশনযুক্ত একটি ফোন। এই ফোনে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যা আপনাকে হ্যাকিং এবং সাইবার আক্রমণ থেকে রক্ষা করে। এই ফোনটি একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ব্র্যান্ডে কাজ করে। এই ফোনটি শুধুমাত্র গোপনীয় এবং দাপ্তরিক যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। 2026-এর মহাযুদ্ধের দামামা বেজে গেছে। গত 7 দিনে বাংলার রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে? মানুষ ইন্টারনেটে কোন আসন বা কোন নেতাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করছেন? সংবাদ মাধ্যমের রিপোর্ট এবং সোশ্যাল মিডিয়ার ডিজিটাল ফুটপ্রিন্ট স্ক্যান করলে উঠে আসছে এক চমকপ্রদ ছবি। লড়াইটা এখন আর শুধু নন্দীগ্রামে আটকে নেই। আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ভবানীপুর। আর নামের নিরিখে সবাইকে টেক্কা দিয়ে শীর্ষে রয়েছেন শুভেন্দু অধিকারী, যার ঠিক পেছনেই নিঃশ্বাস ফেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমীক্ষা করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্ল্যাটফর্ম ChatGPTর মাধ্যমে। সেখানে প্রশ্ন করা হয়েছিল বা প্রম্পট দেওয়া হয়েছিল গত 7 দিনের বাংলা ও ইংরেজি সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার তথ্য এভাবে বিশ্লেষণ করা হোক। গত 1 সপ্তাহে সবচেয়ে বেশি আলোচিত আসনের তালিকায় 1 নম্বরে উঠে এসেছে ভবানীপুর। বিজেপির জন্য এই আসনটি এখন বাংলা জয়ের চাবিকাঠি। অমিত শাহের শর্টকাট তত্ত্ব অর্থাৎ ভবানীপুর জিতলেই নবান্ন দখল এই আলোচনাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে নন্দীগ্রাম, যেখানে শুভেন্দু অধিকারীর মনোনয়ন এবং পুরনো রাজনৈতিক লড়াইয়ের স্মৃতি এখনও সমানভাবে প্রাসঙ্গিক। এছাড়াও বিজেপির অভ্যন্তরীণ প্রার্থী দ্বন্দ্বের কারণে ময়নাগুড়ি আসন আলোচনায় রয়েছে। বাদুরিয়ায় খবরের কেন্দ্র হয়েছেন কাজী আব্দুর রহিম। তৃণমূল থেকে টিকিট না পেয়ে তার ইস্তফা এবং কংগ্রেসে যোগদানের জল্পনা এই কেন্দ্রকে শিরোনামে তুলে এনেছে। আর পানিহাটি আলোচনায় এসেছে এক আবেগে ঘেরা এবং রাজনৈতিকভাবে তীক্ষ্ণ প্রার্থী নির্বাচনের কারণে। এই আসন নিয়ে তৃণমূল বিজেপি টানাপোড়েনের পাশাপাশি প্রশাসনিক নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে।
দিন দুয়েক আগে এক সাক্ষাৎকারে আসিফ বলেছিলেন, ভারত যদি মনে করে তারা আমাদের দেশে ঢুকে কাউকে মারবে তবে আমরা চুপ থাকব না। এবার আরও কিছুটা সুর চড়ালেন তিনি। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা ফাইল চিত্র, পাকিস্তানের নিশানায় কি এবার কলকাতা? পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ তেমনই ইঙ্গিত দিলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ভারত যদি ভবিষ্যতে কোনো মিথ্যে অজুহাতে পাকিস্তানে অভিযান চালায় তবে আমরা তা কলকাতা পর্যন্ত নিয়ে যাব। ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। গত বছর কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হানার পর দুদেশের সম্পর্কের অবনতি ঘটেছে আরও। ওই সন্ত্রাসী হামলায় হাত রয়েছে পাকিস্তানের, এমনই অভিযোগ তুলে সিঁদুর অভিযানের মাধ্যমে প্রত্যাঘাত করে নয়াদিল্লি। গত বছর মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে 4 দিন সংঘর্ষ চলে। সংঘর্ষ বিরতি চুক্তির মাধ্যমে সংঘাতে ইতি পড়লেও উত্তেজনা এবং সম্পর্কের টানাপোড়েন অব্যাহত। সংঘর্ষ বিরতির পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে ভারত। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ভারতের বিভিন্ন মন্ত্রী বারবার সন্ত্রাস বিরোধী অভিযানের কথা বলেছেন। কখনো সরাসরি পাকিস্তানের নাম নিয়ে, আবার কখনো পরোক্ষভাবে নয়াদিল্লি বুঝিয়ে দিয়েছে ভারত আর রক্ষণাত্মক ভূমিকা নেবে না, অর্থাৎ সন্ত্রাসীদের শেষ করতে ভারত যে কোনো আন্তর্জাতিক সীমানা মানবে না, তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও একই সুরে হুঁকার দেন। ভোটের আগে রাজ্যের নানান জায়গা থেকে অশান্তির খবর আসায় সাধারণ মানুষের মধ্যে একটু ভয় তৈরি হয়েছিল। অনেকেই ভাবছিলেন ঠিকমতো ভোট দেওয়া যাবে তো। এই পরিস্থিতিতে সেই চিন্তা দূর করতেই পূর্ব মেদিনীপুরে গিয়ে সরাসরি পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। তিনি স্পষ্ট জানালেন, ভোটে কোনো ভয়ভীতি থাকবে না। পাশাপাশি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়েও গুরুত্বপূর্ণ কথা বললেন। ভোটে জেলার নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা মনোজ কুমারের। শনিবার পূর্ব মেদিনীপুরে গিয়ে প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। প্রায় 3 ঘন্টা ধরে এই বৈঠকে জেলার নির্বাচন প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জেলার উচ্চপদস্থ সব আধিকারিকই উপস্থিত ছিলেন। এরপর জেলার 16টি বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষকদের সঙ্গেও আলাদা করে কথা বলেন তিনি। কোথায় কী সমস্যা হতে পারে, কিভাবে তা সামলানো হবে, এসব নিয়েই আলোচনা হয়। মনোজ কুমার আগরওয়াল জানান, এ জেলায় প্রায় 40 লক্ষের বেশি ভোটার রয়েছেন। তাদের সবাই যেন নিশ্চিন্তে ভোট দিতে পারেন, সেটাই প্রশাসনের মূল লক্ষ্য। তিনি স্পষ্ট বলেন, কোনো রকম ভয় থাকবে না, সবাই নিজের ইচ্ছে মতো ভোট দিতে পারবেন। ভোটার তালিকা নিয়ে যে প্রশ্ন উঠছে সেটাও খোলসা করেন তিনি। জানান, প্রায় 60 লক্ষ আবেদন জমা পড়েছিল, তার মধ্যে প্রায় 55 লক্ষ ইতিমধ্যেই মিটে গেছে। যেসব নাম বাদ পড়েছে তা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই করা হয়েছে। তবে যাদের নাম বাদ গেছে তাদের আবার আবেদন করার সুযোগ খুব শিগগিরই দেওয়া হবে। নির্বাচন ঘোষণার পর এই প্রথম পশ্চিমবঙ্গে প্রচারে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু তার। আজ কোচবিহারের রাসমেলা ময়দানে সভা থেকে বক্তব্য রাখলেন তিনি। বক্তব্যের মাঝে খাঁটি বাংলায় কথা বলতে শোনা গেল তাকে। আপনাদের আর একটি কথা বলবো, ভোটদানের দিন তৃণমূলের গুন্ডারা যতই ভয় দেখাক, আইনের ওপর ভরসা রাখুন। নির্বাচনে বাংলা থেকে আতঙ্কে পালিয়ে যাবে, ভরসা জেগে উঠবে। আমি কথা দিচ্ছি, নির্বাচনের পর এদের পাপের হিসেব হবে, ধরে ধরে হিসেব নেওয়া হবে। 4 মের পর আইন নিজের কাজ করবে, যত বড়ই গুন্ডা হোক না কেন, এবার ন্যায় হবে। শনিবার রাতে প্রিয়াঙ্কা সরকার অভিযোগ দায়ের করেছেন তালসারি থানায়। ভারতীয় ন্যায় সংহিতার 106, 240 ও 3 ধারায় মামলা রুজু করা হয়েছে। তালসারি থানায় মোট 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রিয়াঙ্কা। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর 1 সপ্তাহ পর এখনও কিছু প্রশ্নের উত্তর অধরা। শনিবার বিকেলে বিচারের দাবিতে একত্র হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী সহ টলিপাড়ার বেশ কিছু তারকা। ছিলেন রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও। এরপরে শনিবার রাতেই প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে দীঘার কাছে তালসারিতে পৌঁছান প্রসেনজিৎ, ঋতুপর্ণারা। শনিবার বিকেলে রেজেন্ট পার্ক থানায় এফআইআর দায়ের করেন শান্তিলাল মুখোপাধ্যায়। তালসারির সমুদ্রে অভিনেতা রাহুল ওরফে অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার 61, 106 এবং 240 ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে প্রিয়াঙ্কা ব্যক্তিগতভাবে অভিযোগ দায়ের করেছেন তালসারি থানায়। ভারতীয় ন্যায় সংহিতার 106, 240 ও 3 ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে। মোট 5 জনের বিরুদ্ধে অভিযোগ প্রিয়াঙ্কার। ভোলে বাবা পারকারিগা ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায় সহ পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রডিউসার শান্তনু নন্দী এবং প্রযোজক সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। প্রিয়াঙ্কা তার এফআইআরের বয়ানেও জানিয়েছেন, তালসারিতে শুটিংয়ের আগে কোনো অনুমতি নেওয়া হয়নি, নিরাপত্তার দিকটিও নজরে রাখা হয়নি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানো নিয়ে নবান্ন বড় সিদ্ধান্ত নিয়েছে। আগামী 180 দিনের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ এবং নবান্নের নতুন গাইডলাইন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এই প্রতিবেদন। মার্চ মাসে 3টি বিজ্ঞপ্তি জারি করে ডিএ দেওয়ার কাজ শুরু করে অর্থ দপ্তর। পৃথকভাবে এই বিজ্ঞপ্তি জারি হয়। গত 23 মার্চের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয় যে 2টি কিস্তি নয়, মার্চে একেবারেই রাজ্য সরকার ডিএর অর্থ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একে একে বকেয়া ডিএর টাকা দেওয়া শুরু হয় তবে সেই সময় পঞ্চায়েত, পুরসভা ও সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থার অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মচারীরা বকেয়া ডিএ পাননি। এবার তারাই বকেয়া ডিএ পাবেন বলে জানা যাচ্ছে। দীর্ঘ আইনি লড়াই এবং প্রশাসনিক টানাপোড়েনের পর পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানো নিয়ে বড় ঘোষণা করল নবান্ন। অর্থ দপ্তরের সাম্প্রতিক আপডেট অনুযায়ী আগামী 180 দিনের মধ্যে কর্মীদের সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেবে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের কড়া অবস্থান এবং কর্মীদের লাগাতার আন্দোলনের চাপে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নবান্ন সূত্রে খবর, 2016 থেকে 2019 সাল পর্যন্ত সময়ের বকেয়া মহার্ঘ ভাতা ইতিপূর্বে 31 মার্চের মধ্যে মেটানো হয়েছে। যদিও প্রাথমিক বিজ্ঞপ্তিতে এই টাকা 2টি কিস্তিতে দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে রাজ্য সরকার একবারে সব বকেয়া মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সুপ্রিম কোর্ট তার নির্দেশে স্পষ্ট জানিয়েছিল যে 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএর অন্তত 25% 2026 সালের মার্চের মধ্যে মেটাতে হবে। শীর্ষ আদালত ডিএকে কর্মীদের আইনগত অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই বকেয়া মেটানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে নবান্ন একাধিক প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিটি কর্মীর সার্ভিস রেকর্ড বা সার্ভিস বুক ডিজিটাল করার কাজ 20 মার্চের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে পাওনা টাকার হিসাব নির্ভুলভাবে করা সম্ভব হয়।